আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে লাস্ট আমরা এই যে এই কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। তাহলে এই 25 ওহমটা চলে যাবে এই সোর্সের সাথে সিরিজে। আর সোর্সটা কিরকম হবে? অ্যারোহেড যেহেতু নিচের দিকে, সো ভোল্টেজের প্লাস থাকবে হচ্ছে নিচের দিকে। তাহলে ভি সমান আই ইন্টু আর, তার মানে এইটার সাথে এটার গুণ করব। তাহলে 25 গুণ পয়েন্ট ওয়ান করলে হয় 0.25 আই এক্স। এটা হচ্ছে 25 ওহম। আমাদের কি বের করতে বলতেছে? এই আই এক্স টা বের করতে বলতেছে। তাহলে আমরা এখন সিম্পলি এখানে একটা কেভিএল বা মেশ চালাই দিলেই ওকে। এই কারেন্টটা কত? এই কারেন্টটাই তো আই এক্স। তাহলে আমরা যে এখানে মেশ যদি অ্যাপ্লাই করি কত হবে? -60 প্লাস 15 আর 25 কত হয়? 40 ইন্টু আই এক্স। জানি যে -0.25 আই এক্স ইকুয়াল 0। তাহলে এখানে ক্যালকুলেটরে তুলে দিলে একবারে আমাদের কিন্তু আই এক্স এর ভ্যালু চলে আসবে। তুলেন -60, 40 এক্স, এক্স 1.5094 এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইটা কি আমাদের ঠিক আছে? আই সমান ভি বাই আর 0.1, 25 গুণ 0.1, মেবি এটা না, 2.5 আসে, রাইট? এটা 0.25 না, 2.5 হবে। 1.6 অ্যাম্পিয়ার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানকার উত্তর। তাহলে মোটামুটি যে সিস্টেম বললাম এইটা যদি ফলো করেন তাহলে সোর্স ট্রান্সফরমেশন ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন। এখানে নিয়ম কিন্তু মেইনলি তিনটা, মানে তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে ভোল্টেজ সোর্সকে কিভাবে কনভার্ট করবেন, কারেন্ট সোর্সকে কিভাবে কনভার্ট করবেন, এন্ড দেন মানে মেইন যে পয়েন্ট, যার মান বের করতে বলবে তাকে আমরা কখনো কি করব না, মিক্সড করব না অন্যদের সাথে, তাকে সবসময় আলাদা রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের সোর্স ট্রান্সফরমেশনের সিস্টেম। এবার আসি যে আমাদের আরেকটা যে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সুপারপজিশন। সুপারপজিশন জিনিসটা আসলে কি? এখানে মূল কনসেপ্ট হচ্ছে আমাদের কোনো একটা সার্কিটের হয়তো বিভিন্ন ভ্যালু নির্ণয় করতে বলবে। তো সেইখানে আমাদের টার্গেট থাকবে
যে আমরা সেই ভ্যালুটা যখন নির্ণয় করব, এট এ টাইম একটা করে ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অ্যাক্টিভ রেখে আমরা সার্কিট ক্যালকুলেশন করব। তাহলে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে ততগুলো সার্কিট হবে, ততবার একটা ভ্যালু নির্ণয় করব, এবং সকল সার্কিটের যোগফলই হবে আমাদের মেইন উত্তর। তার মানে আমি একটু শর্টে বলি, এই ধরেন এই ম্যাথটা আমাদের করতে দিছে, এইখানে আমরা বের করব কি, ভি নট এর মান বের করব। ভি নট হচ্ছে যে এটা, আমি একটু লিখি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমাদের ভি নট, এটা হচ্ছে আই ডেল, এটা হচ্ছে ভি ডেল। তার মানে ভি নট এর মান আমরা দুইবার বের করব। কেন? কারণ আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে দুইটা, একবার 10 ভোল্টকে অ্যাক্টিভ রেখে ক্যালকুলেশন করব, একবার 5 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ রেখে ক্যালকুলেশন করব। এটাকেই বলতেছি সুপারপজিশন। তাহলে আমরা শুরু করি। প্রথমবার আমরা ধরে নিলাম 10 ভোল্টকে অ্যাক্টিভ রেখে ক্যালকুলেশন করব। তাহলে 10 ভোল্ট অ্যাক্টিভ মানে বাই ডিফল্ট 5 অ্যাম্পিয়ার ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। আর এখানে কিন্তু দুইটা আছে, মানে যে একটাকে অ্যাক্টিভ রাখতেছে আর একটাকে ডিঅ্যাক্টিভেট, বিষয়টা কিন্তু এরকম না। ধরেন এখানে 4-5টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, আমরা যখন 10 ভোল্টকে অ্যাক্টিভ করব তখন বাকি যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, 4টা হোক 5টা হোক, সবাইকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিপেন্ডেন্ট সোর্স সব সময় থাকবে, ওর আসলে কোনো ডিঅ্যাক্টিভেট করার কোশ্চেন আসতেছে না, কারণ ও যেহেতু নিজেই অন্যের উপর ডিপেন্ড করে। আমরা সবসময় কি করব, ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে হচ্ছে ডিঅ্যাক্টিভেট করব বা অ্যাক্টিভেট করব। তো এই জন্য আমি মনে রাখতে বলতেছি যে আমরা এট এ টাইম একটা করে সোর্স অ্যাক্টিভ রেখে ক্যালকুলেশন করব। তাহলে 10 ভোল্টকে যেহেতু অ্যাক্টিভ করতেছি বা রাখতেছি, 5 অ্যাম্পিয়ার কি হয়ে যাবে, অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট করার মানে কি, ওপেন করে ফেলা। ফলে আমাদের এই সার্কিটটা দেখতে হবে এরকম। এখন দেখেন, যেহেতু সার্কিটে আমি একটা ভ্যালুকে কি করতেছি, ডিঅ্যাক্টিভেট রাখতেছি, তার মানে আমি এই সার্কিট থেকে যে ভি নটটা পাবো সেটা অরিজিনাল ভি নট না, সেটা ভি নটের একটা অংশ বা একটা পার্ট বলা যায়। এই যে এটা কিন্তু ওপেন করে ফেললাম, তো ওপেন থাকলে তো আর এখানে দেওয়ার দরকার নাই। এই কারণে এইটাকে আর আমি আর ভি নট নাম দিতে পারবো না, অন্য কিছু নাম দেব। তবে নর্মালি দেখা যায় কি প্রাইম আকারে দেয়, যেহেতু ওইটার সাথে চেনার জন্য, যাতে ঝামেলা না হয়। এটা 5 ওহম, তার মানে এটাকে আর আইডেল না, বরং এটাকে কি লিখবো, আইডেলের প্রাইম। তারপরে সার্কিটে ডাবল প্রাইম, যদি 3টা হয় ট্রিপল প্রাইম, 4টা হলে 4টা প্রাইম, ইত্যাদি ইত্যাদি করবো। এটা তীর চিহ্ন থাকলো, 0.4 ভিডেল প্রাইম হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 আইডেল প্রাইম। এটা 10 ওহম, আর এর দুই মাথায় হয়ে যাবে কত, ভিডেল প্রাইম। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে এই কিন্তু আমাদের সার্কিট, এটা হচ্ছে 10 ভোল্ট। 5 অ্যাম্পিয়ারকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, কারণ শুধুমাত্র 10 ভোল্টকে অ্যাক্টিভ রাখতে হবে। কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট মানে ওপেন, তো ওপেন যেহেতু এটাকে না আঁকালেও চলতেছে। তাহলে আমরা কি এক সাইডের সার্কিট আঁকাই ফেললাম, এটা ক্যালকুলেশন করব, দেন আর একটা সার্কিট ক্যালকুলেশন করব। তাহলে দেখেন এটা যদি ক্যালকুলেশন করি, আমরা কি করতে পারি, এইখানে একটা গ্রাউন্ড ধরে নিলাম। এটা যদি গ্রাউন্ড হয় মানে এটা 0 ভোল্টেজ, ফলে এই নোটকে আমরা বলে দিতে পারি ভি নট প্রাইম। মানে এই যে দুই মাথার ভোল্টেজ ভি নট প্রাইম, তাহলে এটা হয়ে গেল ভি নট প্রাইম। একটা জিনিস খেয়াল করেন, এইটা হচ্ছে একটা কারেন্ট সোর্স, এইটা দেখেন এদিকে কি সিরিজ না, তাহলে এইদিকে যদি সিরিজ থাকে তাহলে আমরা এই ভিডেল প্রাইমটা বের করে ফেলতে পারি। কেন? কারণ এই যে 10 ওহম, এর ভিতরে এই কারেন্টটা ঢুকতেছে, কিন্তু কারেন্ট ঢুকতেছে নিচের থেকে উপরের দিকে। আমরা জানি লোডের ক্ষেত্রে কারেন্ট যেখানে ঢোকে সেটা হয় প্লাস, অপোজিটটা মাইনাস, কিন্তু ভোল্টেজের চিহ্ন দেয়া উল্টা। তার মানে আমরা লিখতে পারি ভি ডেল প্রাইম, এটা সমান হচ্ছে মাইনাস কারেন্ট ইনটু 10। কেন এটা দিলাম? কারণ এই যে কারেন্ট হচ্ছে এটা,
এই কারেন্টটাই তো এর ভিতর দিয়ে ঢুকতেছে। যেহেতু কারেন্ট সোর্স মানে তো সিরিজে সেম কারেন্ট যাবে, সব জায়গায় সেম কারেন্ট যাবে। ফলে আমরা দেখেন এটাকে কি লিখতে পারি, 0.4 আর 10 যদি গুণ করি হয়ে যায় 4। তাহলে ভি ডেল প্রাইম সমান হচ্ছে -4 ভি ডেল প্রাইম। এটাকে সমানের এই পাশে যদি আনি কত হয়ে যায়, 5 ভি ডেল প্রাইম ইকুয়াল কি ওই পাশে 0। তাহলে 5 ভি ডেল প্রাইম যদি 0 হয় তাহলে ভি ডেল প্রাইম সমান কত হবে, 0। তাহলে আমরা বলতে পারি ভি ডেল প্রাইম এর মান হচ্ছে 0 ভোল্টেজ। এখন ইজিলি এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। অ্যাপ্লাই করেন, ভি নট প্রাইম -10 ডিভাইডেড বাই 5 প্লাস ভি নট প্রাইম ডিভাইডেড বাই 20। আর এই যে দেখেন কারেন্ট এই পয়েন্টে এই কারেন্টটা আসতেছে, ফলে -0.4 ভিডেল প্রাইম ইকুয়াল 0। কিন্তু যেহেতু ভিডেল প্রাইমের মান দেখলাম 0, ফলে এই পুরো জিনিসটা হয়ে যাবে 0। তাহলে এখান থেকে ইজিলি আমি ক্যালকুলেটরে কিন্তু ভি নট প্রাইমের মান বের করে ফেলতে পারবো। কত হয়, এক্স, এই যে ভি নট প্রাইমকে আমরা এক্স ধরলাম, -10 ডিভাইডেড বাই 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 20। এটা তো 0, ফলে ওইটার কিছু দেওয়া লাগবে না, সমান 0। সলভ করলে আসতেছে 8। তার মানে হচ্ছে আমাদের ভি নট প্রাইমের মান হচ্ছে 8 ভোল্টেজ। আমাদের উদ্দেশ্য কিন্তু ভি নট বের করা, কিন্তু এখানে কেবলমাত্র ভি নট প্রাইম বের হলো। এবার কিন্তু আমাদের সেকেন্ড সার্কিটে যেতে হবে। সেকেন্ড সার্কিট কি, যেখানে 5 অ্যাম্পিয়ারকে আমরা কি করব, অ্যাক্টিভ রেখে ম্যাথ করব। তাহলে 10 ভোল্টেজ তখন কি হয়ে যাবে, বাই ডিফল্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করতে হয় কিভাবে, যেই দুই পয়েন্টের সাথে কানেক্টেড তাদেরকে শর্ট করে দিতে হবে। এই যে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। আর কারেন্ট সোর্সটা কই ছিল, এইখানে ছিল। যেহেতু এখানে যে সেকেন্ড সার্কিট, আমরা সবকিছুকে ডাবল প্রাইম ধারা ধরে প্রকাশ করলাম। এটা জরুরি না, বাট মনে রাখার জন্য সুবিধা হয়, এই জন্য ডাবল প্রাইম নেওয়াটাই ভালো। এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এটা যদি 0 ভোল্টেজ হয়, এটা ভি নট ডাবল প্রাইম, কোনো সমস্যা নাই। কিন্তু এই নোটটা কত দেখেন, 0 + 2i ডাবল প্রাইম, মানে আই ডেল ডাবল প্রাইম। এটা যদি 2 আইডেল ডাবল প্রাইম হয় তাহলে এই নোডের মান কত হবে, এত প্লাস এইটা, কারণ আমরা জানি দুই মাথার বিভব পার্থক্য এটা হয়। ফলে এই নোডের ভোল্টেজ হয়ে যাবে কত, 2 আইডেল ডাবল প্রাইম প্লাস ভিডেল ডাবল প্রাইম। এবার কিন্তু আমরা কি করতে পারি, ইজিলি কেসিএল অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে প্রথমে আমরা এইখানে নোডাল অ্যাপ্লাই করব, করেন। এইখান থেকে এই কারেন্টটা বের হয়ে চলে যাচ্ছে, ফলে 0.4 ভিডেল ডাবল প্রাইম। এই পয়েন্টে 5 অ্যাম্পিয়ার আসতেছে, ফলে -5। আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা একটু বুদ্ধি করলে আমাদের কম কষ্টেই বের হয়ে যাবে। কিরকম, দেখেন আমরা এই কারেন্টটা কি দেই, এইটা মাইনাস এইটা, কাহিনী তো তাই যে দুই মাথার বিভব পার্থক্য ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো এইখানে তো সুন্দর করে দেওয়া আছে যে দুই মাথার বিভব পার্থক্য এটা, আর এইটা তো আমরা একে ব্যবহার করেই লিখছি। ফলে এইটা মাইনাস এইটা করা কি কথা, এই যে এটা এটা কাটাকাটি হয়, সে ভিডেল ডাবল প্রাইমই থাকতেছে। যদিও এটা দেখাতাম না, বাট ওই যে অনেকে কনফিউজ হবেন বলে আমি দেখালাম, পরীক্ষায় না দেখালেও হবে। বাট এইখানে আবার ভিডেল ডাবল প্রাইম লিখে দিয়েন না, অনেকেই এই জিনিসটা করে যে এইখানে আছে
তো স্বাভাবিক, এটা ভি নট ডাবল প্রাইম, মাথার উপর ভি নট ডাবল প্রাইম লিখছি, তাহলে এখানে ভি ডেল ডাবল প্রাইম মাথার উপরে ভি ডেল ডাবল প্রাইম লিখে দেবো না? সেটা কেন লেখা যাবে না? কারণ ভি নট ডাবল প্রাইমের অপোজিট মাথা গ্রাউন্ড, এইটার অপোজিট মাথা কিন্তু গ্রাউন্ড না। আমাদের কিন্তু নোড ভোল্টেজ খুব মানে ভালোভাবে আমাদের ডিফাইন করতে হবে, এবং সব হিসাব কিতাব এই গ্রাউন্ডের সাপেক্ষে হবে, ভুল হইলে কিন্তু মুশকিল। তাহলে এটা লিখতে হবে প্লাস ভি ডেল ডাবল প্রাইম বাই 10 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমি ইজিলি ভি ডেল ডাবল প্রাইমের মান কিন্তু এখন বের করে ফেলতে পারবো। এইটুকু কি সবাই ক্লিয়ার? জি পয়েন্ট ভাইয়া। এক্স মাইনাস 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 10 ইকুয়াল 0। তাহলে এটা আসতেছে 10। আমাদের উদ্দেশ্য কিন্তু ভি নট এর ভ্যালু বের করা। ভি ডেল কেবল বের হলো, এখন আমরা ভি নট বের করব কিভাবে? এই যে প্রথম নোডে যদি আবার নোডাল অ্যাপ্লাই করে দিই তাহলে তো হয়ে গেল। এইখানে কত? ভি নট ডাবল প্রাইম ডিভাইডেড বাই 5 প্লাস ভি নট ডাবল প্রাইম ডিভাইডেড বাই 20। আর এই যে এই কারেন্টটা আসতেছে, ফলে -0.4 ভি ডেল ডাবল প্রাইম ইকুয়াল 0। ভি ডেল ডাবল প্রাইম যেহেতু 10, ফলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে? ভি নট ডাবল প্রাইম 5 ইনভার্স 20 ইনভার্স মাইনাস 0.4 এর সাথে 10 গুণ করলে হয় 4। তাহলে এখান থেকে কিন্তু ভি নট ডাবল প্রাইমের মান বের হয়ে যাবে। ওয়ান মনে হয় ভাই। 1 আসে। মনে হয় তো, কারণ 5 এর প্যারাল করলে আমার 4 আসে, তাহলে তো ওয়ান আসে কত। কিন্তু অ্যান্সার তো অন্য কিছু আসার দরকার। 16 আসতেছে। এটা ওই পাশে যে গুণ হয়ে যাচ্ছে গো, এই জন্য মান বেড়ে যাচ্ছে। তাহলে কি বলছিলাম? ভি নট বের করতে হবে। তাহলে এই সার্কিটে ভি নটের একটা ভ্যালু পেলাম, এই সার্কিটে ভি নটের একটা ভ্যালু পেলাম। সুপারপজিশন বলে যে কোনো কিছুর ভ্যালু হবে সমস্ত সার্কিটের মানগুলার যোগফল। তার মানে আগের সার্কিটে পেলাম 8, পরের সার্কিটে পেলাম 16, ফলে এটা হবে 24 ভোল্ট। এটা কি ক্লিয়ার? জি ভাই। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবেন, কারণ এটা কিন্তু রিসেন্ট কয়েকটা এক্সামে আসছে, 23 সালে, 24 সালে, দু একটাতে আসছে। 24 সালে আসছে না কয়দিন আগে একটা? হ্যাঁ, এটা তিতাসে আসছিল, আগের বার পিডিবিতে আসছিল। এটা ভালো করে করবেন। এটা হচ্ছে নিলসন থেকে, হ্যাঁ। নাম্বার এই যে 4.66 ফিগার, তার মানে ওর আশপাশের কোন একটা ই হবে। ভাই এই বইটা আছে আপনার কাছে? এটা দেওয়া হয় নাই। আচ্ছা, আমি দিয়ে দেবো না, সমস্যা নেই। আচ্ছা, এইটা এটা কি বলছে? সুপারপজিশন দিয়ে করতে হবে। তো সুপারপজিশন দিয়ে করার মানে কি? একবার 6 এম্পিয়ার কে অ্যাক্টিভ রাখতে হবে, আর একবার 4 এম্পিয়ার কে অ্যাক্টিভ রাখতে হবে, তার মানে দুইটা সার্কিট হবে। এই দুইটা আপনাদের কাজ থাকবে, আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। মানে আমরা এখানে ধরেন 6 এম্পিয়ার অ্যাক্টিভ, 4 এম্পিয়ার কিন্তু আর নিব না।
তাহলে এইখান থেকে কি করবেন, আই এক্স প্রাইমের মান বের করবেন। আপনার ইচ্ছা, আপনি মেশ অ্যানালাইসিস করতে পারেন, নোট করতে পারেন, এটা কাজ থাকবে। হ্যাঁ, সেকেন্ড, যখন 4 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করব, এখান থেকে আই এক্স ডাবল প্রাইম বের করবেন। আলটিমেটলি আমাদের আই এক্সটা কত হবে, এই যে আই এক্স প্রাইম আর আই এক্স ডাবল প্রাইমের যোগফল, এটা নিজেরা করবেন। তার মানে আমরা শুধুমাত্র কাদেরকেই করব, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তার মানে একটা সার্কিটে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আমাদেরকে ততবার ম্যাথটা করতে হবে। কথা বুঝতে পারছেন? এবং সমস্ত সার্কিট গুলার ভ্যালু যোগ করে দিলে আমাদের অ্যান্সার হবে। তো আসলে 4-5টাও থাকতে পারে, এই বই খুঁজলে হয়তো পাবেন এরকম। বাট পরীক্ষার হলে আসলে অত বড় জিনিস আসার চান্স কম, যেহেতু আমাদের টাইমের একটা ব্যাপার স্যাপার আছে। ফলে আমরা ম্যাক্সিমাম 2টা করলেই এনাফ, মানে 2টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে এরকম ম্যাথ গুলা করলেই এনাফ। তাহলে এই সার্কিটে দেখেন আমাদের কয়টা আছে, 2টা, এখানে একটা, এখানে একটা। তাহলে এইটা কিন্তু করবেন, একবার এইটাকে অ্যাক্টিভ করবেন, আর একবার এইটাকে। ডিঅ্যাক্টিভ জিনিসটা মাথায় রাখার দরকার নাই, অ্যাক্টিভটাই মাথায় রাখেন। যাকে অ্যাক্টিভ বলবো সে বাদে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট, এইটা এতটুকু মনে রাখলেই ওকে। তাহলে আপনাদের কাজ দিলাম হচ্ছে 4.19 আর 4.11, এটা হচ্ছে সাদিকু বইয়ের, এবং আমার কাছে যেটা আছে পিডিএফ সেটা হচ্ছে 4th এডিশন। এখন অন্য এডিশন যদি থাকে সেটাও করতে পারেন, নাম্বার গুলো একটু মিলাই নিয়ে। তাহলে আপাতত এইগুলা করলে এনাফ, এখান থেকে আসলে খুব বেশি না দেখলেও চলবে। এর ভেতরে বেশি গুরুত্ব দিবেন সুপারপজিশনটা, সোর্স ট্রান্সফরমেশন আসলে অত বেশি প্র্যাকটিস করা লাগবে না। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আর একটু, মানে সার্কিট মোটামুটি দেখলাম, আমরা হচ্ছে একটু ক্যাপাসিটর ইন্ডাক্টর এই কনসেপ্ট গুলোর দিকে যাব। এবং যখন ডিসি সার্কিটের মোটামুটি কনসেপ্ট শেখা হয়ে যাবে, তখন আমি আবার কোশ্চেন সলভ ক্লাস করাবো। আর এখন তো মোটামুটি বইয়ের এক্সাম্পল প্রবলেম দেখাচ্ছি। আর ওই সময় আমাদের টার্গেট থাকবে হচ্ছে পরীক্ষার প্রশ্নের দিকে বেশি। আমরা যেগুলো অলরেডি বিভিন্ন পরীক্ষাতে আসছে, ওর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ থাকতে পারে, হয়তো কিছু থাকবে সহজ, ওইগুলা টুকটাক দেখলাম। তবে আমাদের টার্গেট থাকবে একটু কঠিনের দিকে বেশি করা। তাহলে আপাতত নিজেরা প্র্যাকটিস করতে থাকেন, যখন এগুলো কমপ্লিট হবে তখন আমি আবার কোশ্চেন সলভিং ক্লাস করাবো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। ভাই এই বইটা একটু দিয়ে দিন ভাই। আচ্ছা, আমি 2টা বই পিডিএফ দিয়ে দিচ্ছি। তাহলে আজকে আপাতত এতটুকু।